আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২। আমাদের আলোচনায় বিগত ক্লাস পর্যন্ত আলোচনায় আমরা চতুর্দশ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি, যেখানে বকেয়া কর আদায় সম্পর্কে আলোচনা করা আছে ধারা ৯৫ থেকে শুরু করে ধারা ১০৬ পর্যন্ত। আজকে আমরা পঞ্চদশ অধ্যায়ের আলোচনা থেকে আজকের ক্লাসের আলোচনা শুরু করব। পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আছে ফরম, নোটিশ এবং রেকর্ডপত্র সংরক্ষণ। এখানে ৪টি ধারা আছে। ধারা ১০৭ হচ্ছে রেকর্ডপত্র এবং হিসাব রক্ষণ, ১০৮ ফরম, নোটিশ এবং দলিলাদি সত্যায়ন, ১০৯ নোটিশ জারি, ১১০ দলিলপত্রের বৈধতা। আমি স্টার্ট করছি ধারা ১০৭ থেকে। ধারা ১০৭ রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ। কোন নিবন্ধিত ব্যক্তির কর দায় এবং অন্যান্য দায় দেনা নিরূপণের সুবিধার্থে ৫ বছর পর্যন্ত নির্ধারিত উপায় পদ্ধতিতে করদাতা তাহার অর্থনৈতিক কার্যক্রমের হিসাবাদি, দলিলপত্র এবং অন্যান্য রেকর্ডপত্র সংরক্ষণ করিবেন। তো এখানে রেকর্ডপত্র সংরক্ষণের জন্য ৫ বছর সংরক্ষিত রাখার বিধান বলা আছে। ২ এ বলা আছে উপধারা ১ এর পরিধি ক্ষুণ্ণ না করিয়া সংরক্ষিত রেকর্ডপত্র এবং হিসাবাদির মধ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে। এখানে পরিধি ক্ষুণ্ণ না করিয়া বলতে যেটা বোঝানো হয়েছে যে নিচে যে রেকর্ড গুলার দলিলপত্রের কথা বলা হয়েছে এগুলা সহ অন্যান্য গুলাও থাকবে, তবে এগুলা সুনির্দিষ্টভাবে বলা আছে, যথা করযোগ্য বা কর অব্যাহতি প্রাপ্ত নির্বিশেষে পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি ক্রয়ের বিবরণী এবং তৎসংশ্লিষ্ট চালানপত্র, মানে সব ধরনের ক্রয়ের বিবরণী এবং চালানপত্র, এটা করযোগ্য হোক কিংবা কর অব্যাহতি প্রাপ্ত হোক, সব ধরনের পণ্য, সেবা কিংবা স্থায়ী সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলা আমাদেরকে ৫ বছর সংরক্ষণ করে রাখতে হবে। খ, পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিবরণী। আমরা যে পণ্য কিংবা সেবা কিংবা স্থাবর সম্পত্তি বিক্রয় করি ওই বিক্রয় সংক্রান্ত বিবরণী রাখতে হবে। গ, কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট এবং উক্ত ব্যক্তি কর্তৃক ইস্যুকৃত এবং প্রাপ্ত কর চালানপত্র এবং উৎসে করকর্তন সনদপত্র এগুলো আমাদেরকে ৫ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে। ঘ, উক্ত ব্যক্তি কর্তৃক পণ্য আমদানি বা রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক দলিলপত্র। উক্ত ব্যক্তি বলতে এখানে ওই যে নিবন্ধিত ব্যক্তির কথা বলা হয়েছে, যে নিবন্ধিত ব্যক্তিকে ৫ বছর এই রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ করে রাখতে হবে। উমতে বলা আছে উক্ত ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত পণ্য কোন নির্দিষ্ট সময়ে যেই মূল্যে সরবরাহ করা হয় সেই মূল্য পণ্যের উপকরণ উৎপাদ সহগ বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট এবং উক্ত পণ্যের উপর প্রস্তুতকারক কর্তৃক প্রদত্ত মূল্য ছাড় বা রেয়াত সংশ্লিষ্ট রেকর্ডপত্র। তাহলে প্রস্তুতকৃত কোনো পণ্য যদি থাকে কোনো নির্দিষ্ট সময়ে যে মূল্যে সরবরাহ করা হয় সেই মূল্য এবং রিলেটেড যে উপকরণ উৎপাদ সহগ আছে সেটা, এবং ওই পণ্যের প্রস্তুতকারক যদি কোনো মূল্য ছাড় বা রেয়াত দিয়ে থাকেন তাহলে ওই প্রস্তুতকারক কর্তৃক প্রদত্ত মূল্য ছাড় বা রেয়াত সংশ্লিষ্ট রেকর্ডপত্র। চতে বলা আছে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহ বা সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের প্রস্তুতকরণ এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র। ছ, কর জমা প্রদানের সমর্থনে ট্রেজারি চালান ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে কর প্রদান করা হইয়া থাকিলে উক্তরূপ জমা প্রদানের সমর্থনে দলিলাদি, এই যেমন অনলাইনে দিয়ে থাকলে জমা দেওয়ার পরে যে অ্যাকনলেজমেন্টটা আসে কিংবা যে চালানটা আছে ওই চালানটার প্রিন্ট কপি। জ,
প্রতি কর মেয়াদের দাখিলপত্র। প্রত্যেকটা কর মেয়াদে যে দাখিলপত্র দেয়া হয়, ওই দাখিলপত্রটাও রাখতে হবে। আমরা জানি যে অনলাইনে রিটার্ন সাবমিট করা যায়। রিটার্ন সাবমিট করলে সাবমিটেড রিটার্নটা অনলাইন থেকেই ডাউনলোড করা যায় এবং এটা রাখতে হবে ৫ বছর পর্যন্ত। এবং ঝ নির্ধারিত অন্য কোনো দলিলাদি বা রেকর্ডপত্র। এর মধ্যে সবকিছুই চলে এসেছে। তো এখানে ৩ এ বলা আছে উপধারা ১ এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত উপধারায় বর্ণিত সময়ের পরেও অনিষ্পন্ন কোনো কার্যধারা সংশ্লিষ্ট দলিলাদি কার্যধারাটি নিষ্পন্ন না হওয়া পর্যন্ত সংরক্ষণ করিতে হইবে। মনে করেন আম কোনো একটি কর মেয়াদের কর নির্ধারণটা বাকি আছে কিংবা কর নির্ধারণ কার্যক্রম চলমান আছে। এই অবস্থায় ৫ বছর চলে গেল ওই ডকুমেন্ট গুলার। কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ওই ডকুমেন্ট গুলা সংরক্ষণ করে রাখতে হবে। এক্ষেত্রে উপধারা ১ প্রযোজ্য হবে না। এক্ষেত্রে প্রযোজ্য হবে যতদিন পর্যন্ত এটা নিষ্পন্ন না হয় ততদিন পর্যন্তই এই আ রেকর্ডপত্র এবং হিসাব সংরক্ষণ করে রাখতে হবে। এই হচ্ছে আমাদের আ ভ্যাট আইন অনুযায়ী রেকর্ডপত্র কতদিন সংরক্ষণ করে রাখতে হবে এটার বিস্তারিত ৫ বছর রাখতে হবে এটাই বলা আছে। আর কিছু বিষয় স্পেসিফিক করে বলা আছে। এছাড়াও সংশ্লিষ্ট সব ধরনের ডকুমেন্টসই ৫ বছর রাখতে হবে। ক্লিয়ার কিনা? কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? মূল কথা হলো স্যার ৫ বছর সব ডকুমেন্ট রাখতে হবে। যদি কোনো কেস থাকে বা কোনো কোয়েরি থাকে বোর্ডের, সেক্ষেত্রে আপনার তারও বেশি রাখতে হতে পারে। যদি চলমান থাকে। চলমান থাকে। চলমান থাকে তাহলে ওইটা শেষ হওয়া পর্যন্ত রাখতে হবে। হুম। এই হচ্ছে আমাদের রেকর্ডপত্র হিসাব সংরক্ষণের বিধান। ধারা ১০৭। পরবর্তী ধারা হচ্ছে ধারা ১০৮। ধারা ১০৮ এ আছে ফরম, নোটিশ এবং দলিলাদি সত্যায়ন। এখানে বলা আছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো ফরম, নোটিশ, দলিলপত্র এবং অন্যান্য দলিলের আকার এবং আকৃতি বোর্ড যে রূপে উপযুক্ত বলিয়া বিবেচনা করিবে সেইরূপ পদ্ধতিতে নির্ধারণ করিতে পারিবে। এটা বোর্ডকে ক্ষমতাটা দেয়া হয়েছে কিভাবে আহ আহ, কিভাবে আহ ইয়ে করতে হবে। ছোট একটি ধারা। এরপরে ধারা ১০৯ নোটিশ জারি। ধারা ১০৯ নোটিশ জারি। এখানে বলা আছে আহ উপধারা ১ এ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোন সমন বা নোটিশ বা সিদ্ধান্ত বা আদেশ বা নির্দেশ কোন ব্যক্তির উপর জারি করা প্রয়োজন হইলে উহা উক্ত ব্যক্তির উপর যথাযথভাবে জারি করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। যদি উহা
মানে কিভাবে নোটিশ জারি করলে যথাযথ বলে গণ্য হবে, এই বিষয়গুলাই এখানে বলা আছে। যদি উহা ক উক্ত ব্যক্তি বা তাহার প্রতিনিধি কর্তৃক ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়, যদি ওই ব্যক্তি কিংবা তার প্রতিনিধি ব্যক্তিগতভাবে গ্রহণ করে ফেলেন, তাহলে খ উক্ত ব্যক্তির সর্বশেষ জ্ঞাত বাংলাদেশের বাসস্থানের বা ব্যবসার স্থানে প্রেরণ করা হয়। গ উক্ত ব্যক্তির সর্বশেষ জ্ঞাত ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করা হয়। ঘ ইলেকট্রনিক পদ্ধতিতে প্রেরণ করা হয়। বা উম দফা ক হইতে দফা ঘ এ উল্লেখিত পদ্ধতিতে জারি করা না যায়, যদি এই চার পদ্ধতিতে জারি করা না যায়, তাহা হইলে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয়ে নোটিশ পৌঁছে আটকায়া দেয়া হয়। তাহলে যদি যার এই চারটা পদ্ধতি অবলম্বন করা না যায়, তাহলে ভ্যাট অফিসে যদি নোটিশ হিসাবে নোটিশ বোর্ডে আটকিয়ে দেয়া হয়, তাহলেও নোটিশ জারি করা হয়েছে বলে গণ্য হবে। ২ এ বলা আছে, উপধারা ২ এ এই আইন বা তদঅধীন প্রণীত বিধিমালার অধীন জারিকৃত নোটিশ সম্পূর্ণ বা আংশিকভাবে পরিপালিত হওয়ার পর নোটিশ জারির বৈধতা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সম্পূর্ণ বা আংশিকভাবে পরিপালিত। তাই যদি আংশিকভাবেও পরিপালিত হয়, তাহলে এটার কোনো বৈধতা আ উত্থাপন করা যাবে না, নোটিশ জারির বৈধতা। এটুকু অংশ ক্লিয়ার কিনা নোটিশ জারির বিষয়ে? এটা ক্লিয়ার কিনা? বা কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? একটা বিষয় যে নোটিশ জারি কি আপনার বিগত 5 বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই আপনার গভর্নমেন্ট করতে পারে কিনা বা বোর্ড করতে পারে কিনা? না, ওইটা তো ৫ বছরের বিষয়টা তো রেকর্ডপত্র সংরক্ষণের বিষয়। আর এখন হচ্ছে নোটিশ জারির বিষয়। নোটিশ জারি এভাবে করতে পারে। নোটিশ তো যেকোনো কারণে জারি করতে পারে। না, প্রিভিয়াস ইয়ারের একটা করতে পারি কিনা? আমরা যেমন ট্যাক্সে দেখতেছিলাম যে কারেন্ট ইয়ারের এক না, বছর গেলে ৫ বছরের আগের বিষয়ে তো আসবে না আপনার। দলিলপত্রের বিষয়ে তো আর ৫ বছর পর্যন্তই আপনি আ রাখবো, রেকর্ড কিপ করব, কিন্তু আমি বলছি যে এই 5 বছরের মধ্যে তারা কি কোনো বিষয় উত্থাপন করতে পারে কিনা হ্যাঁ, ওই। ৫ বছরের মধ্যে উত্থাপন করতে পারবেন। আচ্ছা। ধারা ১১০ দলিলপত্রের বৈধতা। ধারা ১১০ এ বলা আছে, এই আইন বা তদঅধীন প্রণীত বিধিমালার অধীন জারিকৃত বা ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোন নোটিশ বা অন্যান্য দলিল যথাযথ বলিয়া গণ্য হইবে, যদি উহাতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের স্বাক্ষর এবং নাম ও পদবি মুদ্রিত বা স্ট্যাম্প যুক্ত থাকে এবং টেলিফোন বা ফ্যাক্স বা মোবাইল ফোন নম্বর বা ইমেল ঠিকানা উল্লেখ থাকে, এবং নোটিশটি একটি দাপ্তরিক নথি ও পত্র নম্বর সম্বলিত হয়। তাহলে এই নোটিশে বা দলিলের যে বৈধতা, এখানে বলা আছে যে কোনো নোটিশ বা অন্যান্য দলিলে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে, নাম পদবি মুদ্রিত কিংবা স্ট্যাম্প যুক্ত থাকতে হবে, এবং সাথে টেলিফোন, ফ্যাক্স, মোবাইল অথবা ইমেল যে কোনো একটা থাকতে হবে, এই চারটার একটা, এবং এটা একটা দাপ্তরিক নথি এবং নম্বর সম্বলিত হতে হবে, একটা রেফারেন্স থাকতে হবে এটা। উপধারা ২ এ বলা আছে, এই আইন বা তদঅধীন প্রণীত বিধিমালার অধীন প্রস্তুতকৃত, ইস্যুকৃত বা সম্পাদিত কোন দলিল ক ফরমে করা হয় নাই বলিয়া বাতিল বা বাতিল যোগ্য গণ্য হইবে না। খ উহাতে কোনো ভুল ত্রুটি থাকিলে বা কিছু বাদ পড়িলে উহার যথার্থতা ক্ষুণ্ণ হইবে না। আর কোনো ভুল ত্রুটি থাকলে, বাদ পড়লে নোটিশের যথার্থতা কিন্তু ক্ষুণ্ণ হবে না, যদি উহা বিষয় ও প্রসঙ্গের সহিত সঙ্গতিপূর্ণ হয়।
তবে এখানে বলা আছে বিষয় এবং প্রসঙ্গের সহিত এটা সঙ্গতিপূর্ণ হতে হবে। এই হচ্ছে দলিলপত্রের বৈধতা বিষয়ে ধারা। তো এই অধ্যায়ে আমরা ৪ টি ধারা পড়লাম মূলত। খুবই সংক্ষিপ্ত অধ্যায়, ৪ টি ধারা। যে ৪ টি ধারার মধ্যে ধারা ১৬০ টাই গুরুত্বপূর্ণ, যে রেকর্ডপত্র কতদিন সংরক্ষণ করে রাখতে হবে। কোনো কোয়েশন আছে কিনা এই অধ্যায়ের এই ৪ টি ধারার মধ্যে? না থাকলে আমি একটা কোয়েশন করি। মনে করেন আপনার প্রতিষ্ঠান একটি লিমিটেড কোম্পানি। এখন আপনি দেখলেন যে ভ্যাট আইনে বলা আছে ৫ বছরের পরে আর ডকুমেন্ট রাখার প্রয়োজনীয়তা নাই। সংরক্ষণ করতে হবে ৫ বছর। ৫ বছর পরে আপনি সব ডকুমেন্ট গুলা নষ্ট করে ফেললেন। কোন ডকুমেন্টই নাই। তো এটাই তো স্বাভাবিক নাকি? ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে, কোম্পানি সেক্টর তো 12 বছর রাখতে। রাইট। এই বিষয়টাই আমি এখানে বলতে চাচ্ছিলাম। কোম্পানি আইনে বলা আছে, আমি কোম্পানি আইনটা বের করছি এখানে। কোম্পানি আইনে ধারা এখানে কোম্পানি আইন ১৯৯৪ দেখতে পাচ্ছেন কোম্পানি আইন ৪র্থ খণ্ডের ধারা ১৮১ তে গিয়ে ক্লিয়ারলি বলা আছে এখানে আপনার প্রত্যেক কোম্পানি চলতি বৎসর অব্যাহতির পূর্বের অনূন্য ১২ বৎসর সময়কালের সকল হিসাব বহি এবং হিসাব বহিতে লিপিবদ্ধ কোন বিষয়ের সংশ্লিষ্ট বাউচার উত্তম রূপে সংরক্ষণ করিবে। তাহলে ১২ বছর রাখতে হবে কোম্পানি আইন অনুযায়ী। সেজন্য আমরা যদি কেউ ভ্যাট আইন দেখে আহ যদি আমরা ৫ বছর পরে এগুলা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আবার বিপদে পড়বো। আবার ইনকাম ট্যাক্সে গিয়ে দেখবেন যে আমাদের ফাইল রিওপেন হওয়ার, আমরা ইনকাম ট্যাক্সের সেকশন 93 তে পড়বো, আপনাদের ওই সেকশন এখনো আসেনি, নেক্সট ইয়েতেই পড়বো মনে হয় ক্লাসে। তো এখানে আমরা আরো ৭ বছর পর্যন্ত পিছনে ওপেন হতে পারে। তো ফাইল রিওপেন ওই হিসাবে ওই ডকুমেন্টস গুলাও থাকতে হবে। কোম্পানি আইন আপনাকে বাধ্য করে যে ব্যালেন্স শিট, বিবরণী, খাতাপত্র এবং হিসাব এগুলা আপনাকে অবশ্যই ১২ বছর সংরক্ষণ করতে হবে এবং এটার মানে ব্যর্থতার ইয়েতে কিছু দণ্ডেরও বিধান বলা আছে। ক্লিয়ার কিনা? আমি এটার সাথে অ্যাড করলাম কেন? কারণ এইটুকু আলোচনায় আমাদের মনে হবে যে ৫ বছরের আমরা ডকুমেন্ট সংরক্ষণ রাখলেই করলেই হবে। মনে হয় হয়ে হুম যাবে। হুম। তাই? সেটাই। হ্যাঁ, তাহলে ট্যাক্সেরটা দেখলে সেটা হলো ৭ বছর। হ্যাঁ। তারপরে ধরেন কোম্পানি ব্যতীত যারা আছে তাদের জন্য ৭ বছরই সর্বোচ্চ। না, সংশ্লিষ্ট আইন দেখতে হবে। যে আইনে নিবন্ধিত ওই আইন দেখতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে অনেকগুলো আইন তো, যদিও হ্যাঁ। আবার এখানে কন্ট্রাডিকশন আছে। এখন ভ্যাট আইন আপনাকে বলে আপনি রাখবেন এতদিন, আচ্ছা। কিন্তু এটা বলা নাই যে এরপরে না রাখলে কি হবে। কিন্তু কোম্পানি আইন বলেছে আপনাকে রাখতেই হবে, না হলে এখানে কিন্তু দণ্ডের বিধান আছে। আচ্ছা। ঠিক হুম, সেম আপনি যে আইনে নিবন্ধিত ওই আইন দেখতে হবে। এখন আচ্ছা যদি এটা আচ্ছা। কোঅপারেটিভ হয় হ্যাঁ। তাহলে কোঅপারেটিভের আইনটা দেখতে হবে, পার্টনারশিপ হলে পার্টনারশিপের আইন দেখতে হবে, যে হুম, আইনে যেটা বলা আছে। আচ্ছা। হুম, সোসাইটি অ্যাক্ট হলে সোসাইটি অ্যাক্ট দেখতে হবে, যে হুম, আইনে যেটা বলা আছে। ক্লিয়ার কিনা? হুম, কিন্তু হুম, হুম, প্রোপাইটরশিপ হলে তো আপনার এই ভ্যাট এবং ট্যাক্সের আইনটাই এখানে আছে, আর কোনো আলাদা ভাবে কোনো ইয়ে নেই, আপনার বাইন্ডিংস নেই। ক্লিয়ার কিনা এই বিষয়টা? এটা আমি কোম্পানি আইনটা অ্যাড করলাম এখানে, না হলে আবার এই ধারণাটুকু আমাদের ক্লিয়ার হতো না। তাই হুম, আমি কোম্পানি আইনটা এখানে অ্যাড করলাম। আচ্ছা, এখন আমরা ষোড়শ অধ্যায়টা পড়ে নেব। অপরাধ, বিচার ও দণ্ড। এই যে অধ্যায়টি আছে, এই অধ্যায় পড়ে তারপরে আমাদের হচ্ছে আপিল রিভিশন এবং বিবিধ অধ্যায়। এর মাধ্যমে আমাদের আইনের আলোচনাটুকু শেষ হবে। ষোড়শ অধ্যায়ে ধারা ১১১ থেকে ১২০ পর্যন্ত, এখানে ১০টি ধারা আছে। আমরা ধারা ১১১ থেকে শুরু করছি।
ধারা 111 হচ্ছে মূসক নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র ও কর দলিল সংক্রান্ত অপরাধ ও দণ্ড। এখানে বলা আছে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে জাল বা ভুয়া ব্যবসা শনাক্তকরণ সংখ্যা সম্বলিত মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর সনদপত্র বা কর চালানপত্র এবং উৎসে কর কর্তনের সনদপত্র তৈরি বা ব্যবহার করেন, বা জাল বা ভুয়া কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট, উৎসে কর কর্তন সনদপত্র তৈরি বা ব্যবহার করেন, বা গ জাল বা ভুয়া বা পুনঃব্যবহৃত স্টাম্প বা ব্যান্ডরোল উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ বা ব্যবহার করেন অথবা উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন এখানে আগের দুইটা হচ্ছে ব্যবহারকারী, আর স্ট্যাম্প ব্যান্ডরোল এগুলা ব্যবহার এবং সহায়তাকারী। ঘ জাল বা ভুয়া বা পুনঃব্যবহৃত স্ট্যাম্প বা ব্যান্ডরোল কোন পণ্য উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন, বিপণন বা বিক্রয় করেন অথবা উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন, বা ব্যান্ডরোল বা স্টাম্প ব্যবহার করিবার বাধ্যবাধকতা রহিয়াছে এমন কোন পণ্য ব্যান্ডরোল বা স্ট্যাম্প বিহীন উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন, বিপণন বা বিক্রয় করেন অথবা উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন, বা চ অন্য কোনো উপায়ে প্রদেয় কর ফাঁকি প্রদান করেন, অন্য কোনো যে কোনো উপায়ে যে প্রদেয় করটা আছে এটা ফাঁকি প্রদান করেন। আগে পর্যন্ত আমরা যেগুলা দেখলাম সেগুলা হচ্ছে সরাসরি ডকুমেন্ট এর মাধ্যমে কিংবা স্ট্যাম্প ব্যান্ডরোলের মাধ্যমে কিংবা ভুয়া সনদের মাধ্যমে এখানে কর ফাঁকি তো দিচ্ছেন। এই জিনিসগুলা ব্যবহারের মাধ্যমে কর ফাঁকি দিচ্ছেন, এবং চতে বলা আছে অন্য কোনো উপায়ে প্রদেয় কর ফাঁকি প্রদান করেন, বা ছ তে বলা আছে উক্ত ব্যক্তি প্রাপ্য না হওয়া সত্ত্বেও কর ফেরত দাবি করেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছটা আসলে অসৎ উদ্দেশ্যে বলা আছে। এখন যদি না বুঝে কেউ দাবি করেন এটা অন্য বিষয়, কিন্তু যদি অসৎ উদ্দেশ্যে উক্ত ব্যক্তি প্রাপ্য না হওয়া সত্ত্বেও যদি কর ফেরত দাবি করেন তাহা হইলে তিনি অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ড। তাহলে এখানে একটা কারাদণ্ডের বিধান আছে যেটা অনূর্ধ্ব 1 বছর। উপধারা 2 এ আবার বলা আছে, এটা পরবর্তীতে সংযোজিত হয়েছে উপধারা 2টি 2021 সালের অর্থ আইনের মাধ্যমে। এখানে বলা আছে না, এটা 2019 সালে সংযোজিত হয়েছে। এখানে বলা আছে কোন ব্যক্তি অনলাইনে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণের আবেদনের সময় কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করিলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে। তার মানে নিবন্ধনের সময় যদি কিছু করেন তাহলে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই হচ্ছে আহ মূসক নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র এবং কর দলিল সংক্রান্ত অপরাধ এবং ওই অপরাধের জন্য দণ্ডটা কি। তাহলে এখানে আমরা 1 বছরের কারাদণ্ড দেখতে পেলাম এবং সমপরিমাণ অর্থদণ্ড, মানে যে পরিমাণ আপনি অর্থ কর ফাঁকি দিয়েছেন এই অর্থের সমপরিমাণ অর্থ আপনাকে দণ্ড হিসাবে দেবে। ক্লিয়ার কিনা, কিংবা কোনো কোয়েশন আছে কিনা এখানে? বিদ্যমান আইন বলতে তো এই আইনটাকেই বুঝেছে, তাই না? না, বিদ্যমান প্রচলিত আইন, উক্ত আইন বলেনি, উক্ত ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা। বিদ্যমান আইন মানে এখানে আপনার ফৌজদারি কার্যবিধিও হতে পারে কিংবা অন্য ফ্রড, যে ব্রাইবেরি এই টাইপের। হ্যাঁ হতে পারে। আচ্ছা, মানে অন্য শুধু ভ্যাট না, অন্য কোনো ফৌজদারিতেও হ্যাঁ যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য কোনো আইন যদি হয় তাহলে অন্য আইনেও ইয়ে করতে হবে।
অন্য আইনেও ব্যবস্থা নেওয়া যাবে। তো এটা শুধু বলেছে আপনার অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে। আচ্ছা। তো আগের উপরের বিষয়গুলাতে কিন্তু অন্য আইনের কথা বলা নেই। এখানে ভ্যাট আইনেরই আ কথা বলা আছে। হুম, হুম, পরিষ্কার, ক্লিয়ার। ধারা ১১২ তে বলা আছে মিথ্যা বা বিভ্রান্তিকর বিবৃতি বা বিবরণ প্রদানের অপরাধ ও দণ্ড। কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে কোন কর দলিলাদিতে মূসক কর্মকর্তার নিকট মিথ্যা বিভ্রান্তিকর বিবরণ বা বিবৃতি প্রদান করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬ মাসের কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এখানে স্টেটমেন্টটা যদি মিথ্যা দেয়া হয় অসৎ উদ্দেশ্যে, তাহলে ৬ মাসের কারাদণ্ড কিংবা আহ সমপরিমাণ অর্থদণ্ড। এই স্টেটমেন্টের কারণে যে পরিমাণ অর্থ প্রদেয় কর অ্যাভয়েড করতে চেয়েছেন, উনি ফাঁকি দিতে চেয়েছেন, এই পরিমাণ অর্থদণ্ড বা ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড। ধারা ১১৩ প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধ ও দণ্ড। মূসক কর্মকর্তাকে এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন দায়িত্ব পালনে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা সৃষ্টির চেষ্টা করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬ মাসের কারাদণ্ড বা অনূন্য ১০,০০০ টাকা বা অনূর্ধ্ব ২ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মানে ১০,০০০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত, অথবা ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড। মানে মিনিমাম ১০,০০০, ম্যাক্সিমাম ২ লাখ আপনার এখানে অর্থদণ্ড হবে, আর কারাদণ্ডর ক্ষেত্রে ৬ মাস কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে মূসক কর্মকর্তাকে যদি কেউ বাধা প্রদান করেন এই আইনের অধীনে দায়িত্ব পালনের। এই জায়গায় কোনো কোয়েশন আছে কিনা কারো? থাকলে আমি পরেরটায় যাচ্ছি। অপরাধের তদন্ত, বিচার ও আপিল। ধারা ১১৪। ধারা ১১৪ তে বলা আছে অপরাধের তদন্ত, বিচার ও আপিল সম্পর্কে। এখানে উপধারা ১ এ বলা আছে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, অপরাধসমূহ ফৌজদারি কার্যবিধির অধীন নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে এবং তিনি এই আইনে বর্ণিত যে কোনো অর্থদণ্ড আরোপ করিতে পারিবেন। তাহলে এখানে বলা আছে ফৌজদারি কার্যবিধিতে কিংবা অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, অপরাধ সমূহ ফৌজদারি কার্যবিধির অধীন যিনি নিয়োগপ্রাপ্ত আছেন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার কর্তৃক এখানে বিচার্য হইবে এবং তিনি এই আইনে বর্ণিত যে কোনো অর্থদণ্ড আরোপ করিতে পারিবেন। এই হচ্ছে অপরাধের তদন্ত, বিচার ও আপিলের ধারা ১১৪ উপধারা ১। উপধারা ২ এ বলা আছে অপরাধসমূহ জামিনযোগ্য, এগুলা বেইলেবল ও আমলযোগ্য হইবে, নন কগনিজেবল হইবে কিংবা বেইলেবল হবে, এটা বলা আছে। ৩ এ বলা আছে কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তার নিকট হইতে লিখিত অভিযোগ ব্যতীত উক্ত ম্যাজিস্ট্রেট কোন অপরাধ বিচারার্থ করিবেন না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একজন ন্যূনতম সহকারী কমিশনার পদমর্যাদার একজন কিংবা তার থেকে ঊর্ধ্বতন কেউ কমিশনার থেকে নিকট হতে পূর্ব অনুমোদন নিয়ে
একটা অভিযোগ দায়ের করবেন। অভিযোগটা দায়ের হবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করার পরে ম্যাজিস্ট্রেট এটা বিচার করবেন। কিন্তু এর থেকে নিম্নে কেউ করলে আবার এটা ম্যাজিস্ট্রেট কিংবা কমিশনারের পূর্ব অনুমোদন না থাকলে ম্যাজিস্ট্রেট এখানে বিচার করবেন না। বিচার করবেন এই আইনের ভিত্তিতে। ৪ এ বলা আছে উপধারা ৪ এ বলা আছে নির্ধারিত পদ্ধতি ও সময় সীমার মধ্যে মূসক কর্মকর্তা এই আইনের অধীন দণ্ডনীয় অপরাধের তদন্ত সম্পন্ন করিবেন। তাহলে এই আইনের অধীন দণ্ডনীয় অপরাধের তদন্ত নির্ধারিত পদ্ধতিতে মূসক কর্মকর্তাই সম্পন্ন করবেন। ৫ এ বলা আছে উক্ত ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির অধীন বিচারের ক্ষেত্রে যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অবলম্বন করেন সেই একই পদ্ধতিতে অপরাধসমূহ বিচার করিবেন এবং উক্ত অপরাধ সংক্রান্ত আপিল, রিভিউ, রিভিশন ইত্যাদি ফৌজদারি কার্যবিধির অধীন নিষ্পত্তি করিতে হইবে। তার মানে বাদবাকি যে আপিল, রিভিউ, রিভিশন হবে এটার পরবর্তীতে এই অপরাধের সংক্রান্ত তা ফৌজদারি কার্যবিধিতেই নিষ্পত্তি করতে হবে। কোনো কোয়েশ্চন আছে কিনা এখানে? ধারা ১১৪ কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? বিচার করবেন ফৌজদারি কার্যবিধির অধীন নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অভিযোগ দায়ের করবেন সহকারী কমিশনার কিংবা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। তবে অভিযোগ দায়েরের জন্য আগে কমিশনারের অনুমোদন নিতে হবে। তদন্ত করবেন মূসক কর্মকর্তা নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমার মধ্যে। আর এই বিচারটা সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে, যে পদ্ধতিতে ফৌজদারি কার্যবিধির যে সংক্ষিপ্ত পদ্ধতির বিচার আছে এইভাবেই হবে। কিন্তু এটার আপিল, রিভিউ, রিভিশন সবকিছুই ফৌজদারি কার্যবিধির অধীন নিষ্পত্তি হইবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এই হচ্ছে ধারা ১১৪। আমি একটা মিনিট একটু গ্যাপ দিচ্ছি। আমরা ধারা ১১৫ তে বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অপরাধ সংগঠনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ও পরিচালনযোগ্য করিবার ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের থাকবে। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষমতাটাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের থাকবে। এই যে আমরা এর আগে যেটা দেখলাম অপরাধের তদন্ত বিচার কিভাবে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এখানে একটা অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এটা ১১৫-তে বলা আছে। ১১৬-তে কোম্পানি, ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক অপরাধ সংগঠন। অপরাধটা যদি আগে তো আমরা ব্যক্তি কথা বলা আছে, এখন ব্যক্তি যদি এখানে কোম্পানি হয়ে থাকেন কিংবা ব্যক্তি সংঘ বা কোনো জয়েন্ট ভেঞ্চার যদি হয়ে থাকে তাহলে এখানে কি হবে? কোনো কোম্পানি বা ব্যক্তি বা কোনো কোম্পানি বা ব্যক্তি সংঘ, ব্যক্তি সংঘকে যেটা আমরা বলছি অ্যাসোসিয়েশন অফ পারসন, এওপি, বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক কোনো অপরাধ সংগঠিত হইলে উক্ত অপরাধের সহিত সংশ্লিষ্টতা রহিয়াছে এমন প্রত্যেক পরিচালক, অংশীদার, প্রধান নির্বাহী, ব্যবস্থাপক, সচিব, কর্মকর্তা, কর্মচারী, প্রতিনিধি বা মূসক এজেন্ট উক্ত অপরাধ সংগঠন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংগঠিত হইয়াছে এবং উক্ত অপরাধ সংগঠন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন, রোধ করার জন্য চেষ্টা করেছেন, এটা বা দিয়ে বলা আছে।
হয় উনার অজ্ঞাতসারে হয়েছে কিংবা উনি জানেন কিন্তু উনি চেষ্টা করেছেন এটা রোধ করার জন্য। উপধারা ২ এ বলা আছে উক্ত পরিচালক, অংশীদার, প্রধান নির্বাহী, ব্যবস্থাপক, সচিব, কর্মকর্তা, কর্মচারী, প্রতিনিধি প্রতিনিধি বা মূসক এজেন্ট প্রতিনিধি বা মূসক এজেন্ট এখানে মূসক এজেন্টের বিরুদ্ধে দায়েরকৃত মামলার একই কার্যধারায় উক্ত কোম্পানিকে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা যাইবে, তবে উক্ত কোম্পানির উপর অর্থদণ্ড ব্যতীত কারাদণ্ড আরোপ করা যাইবে না। তবে অর্থদণ্ড হইবে কিন্তু কারাদণ্ড হইবে না। তো এখানে সবার যে দায় আছে, কোম্পানি, ব্যক্তিসংঘ বা যৌথ কোনো উদ্যোগ যদি হয় সম্পত্তি উন্নয়নে, আহ সেক্ষেত্রে যে সবার দায় আছে এটাই বলা হলো। কেউ দায় এড়াতে পারবে না, তবে কোনো কারাদণ্ড হবে না, কোম্পানির উপর অর্থদণ্ড হবে। ক্লিয়ার কিনা এটা? ধারা ১১৬ বা কোনো কোয়েশ্চন আছে কিনা? না থাকলে আমরা পরের ধারায় যাচ্ছি। ১১৭ অপরাধে সহায়তাকারী। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠনে সহায়তা বা সহযোগিতা করেন বা প্ররোচিত বা প্রলুব্ধ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অপরাধ সংগঠনকারীর ন্যায় একই অপরাধে অপরাধী বলিয়া গণ্য হইবেন এবং উক্ত অপরাধীর ন্যায় একই দণ্ডে দণ্ডিত হইবেন। তাহলে সহায়তা যিনি করবেন বা প্ররোচিত প্রলুব্ধ করবেন তিনিও এখানে সেম দণ্ড পাবেন, একই দণ্ড পাবেন এবং উনিও অপরাধী বলিয়া গণ্য হইবেন, সহায়তাকারী। ১১৮ বলা আছে মামলা দায়েরের পূর্বানুমোদন। কমিশনারের পূর্বানুমোদন ব্যতীত কোনো অপরাধের জন্য কোনো আদালতে মামলা দায়ের করা যাইবে না। এই বিষয়টা আগেও বলা আছে যে কমিশনারের অনুমোদন সাপেক্ষে সহকারী কমিশনারের নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তা মামলা দায়ের করতে পারবে। তো এখানে এটা আবার আলাদাভাবে বলা আছে যে পূর্ব অনুমোদন লাগবেই কমিশনারের। ধারা ১১৯ বলা আছে অপরাধের আপুস রফা। উপধারা ১ নির্ধারিত পদ্ধতিতে অপরাধসমূহ আপোষযোগ্য হইবে। নির্ধারিত পদ্ধতিতে অপরাধগুলা কিন্তু আপোষযোগ্য হইবে। ২ এ বলা আছে মামলা দায়ের করিবার জন্য কমিশনার কর্তৃক পূর্ব অনুমোদনের পূর্বে বা পরে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও শর্তে আপোষ রফা করা যাইবে, তবে মামলা রুজু করিবার পর আপোষ রফা করিতে হইলে আদালতের অনুমতি গ্রহণ করিতে হইবে। তাহলে মামলার আগে আপোষ করা যাবে, আবার মামলার পরেও আপোষ করা যাবে, তবে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে আপোষের জন্য। এই হচ্ছে ধারা ১১৯। ধারা ১২০ আছে অর্থদণ্ড প্রদেয় করের অতিরিক্ত। অর্থদণ্ড যেটা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক আরোপিত অর্থদণ্ড প্রদেয় মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার কর বা জরিমানার অতিরিক্ত হিসাবে গণ্য হবে। মানে এটা তো দিতেই হবে, মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার কর বা জরিমানা, তার অতিরিক্ত হিসাবে এখানে অর্থদণ্ডটা দিতে হবে। এই হচ্ছে ধারা ১২০। তো এই মূলত অপরাধ বিচার ও দণ্ডের ধারাসমূহ। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা ষোড়শ অধ্যায়ের আলোচনায়? একটা জিনিস বলছে স্যার যে অনুমোদন নেওয়া লাগবে, আবার বলতেছে যে পরে দফা আপোষ রফা যেটা করা যাবে, আহ, সেই জায়গাটা আপোষ রফা হচ্ছে অপরাধের আপোষ রফা, আর অপরাধের। অনুমোদন হচ্ছে মামলা করার জন্য অনুমোদন। মামলা করতে হলে কমিশনারের অনুমোদন নিয়ে মামলা করতে হবে। আমরা এই যে এর আগে যে বিচার এবং দণ্ডের যে বিষয়গুলা দেখলাম, হুম। এখানে কমিশনারের অনুমোদন নিয়ে মামলা করতে হবে। আর আপোষ তো এমনিতেই করতে পারবে, আপোষের ক্ষেত্রে অনুমোদনের কিছু নেই, কিন্তু মামলা হয়ে গেলে আপোষ করতে হলে কোর্টের অনুমোদন নিতে হবে।
ক্লিয়ার কিনা এইটুকু? ক্লিয়ার, মানে আমি বলছিলাম যে আপনার অনুমোদনের প্রয়োজন আছে, মানে শুধু প্রয়োজন আছে কেন আর কি, মানে অনুমোদনটা নিতে হবে কেন? যে কেউ অন্য কোর্টে এটার বিচার নিতে পারবে না কেন? আচ্ছা, কারণটা কি? মানে মামলা কে করবে? হ্যাঁ। মামলা তো মূসক কর্তৃপক্ষ করবে। আচ্ছা। অপরাধটা তো করছেন এখানে যিনি নিবন্ধিত ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা অন্য যে কেউ। এই যে আচ্ছা। অপরাধগুলা দেখলাম, মামলাটা তো ও। করবে মূসক কর্তৃপক্ষ। মূসক কর্তৃপক্ষের আহ এখানে সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন হুম কমিশনার, আমরা দেখেছি। হুম এখন হুম। যে কেউ যাতে মামলা না করতে পারে কিংবা মামলার ভয় যাতে না দেখাতে পারে, সেজন্য এই ক্ষমতাটুকু কমিশনারের হাতে আছে। কমিশনার আচ্ছা। কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কমিশনার যাতে জ্ঞাত থাকেন এবং উনার যাতে অনুমোদন থাকে এই মামলার ক্ষেত্রে, যাতে এই আইনের ম্যালপ্র্যাকটিস না হয়। না হলে তো একেবারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে যদি এই ক্ষমতাটুকু থাকে মামলা করার, তাহলে এটার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আচ্ছা। আচ্ছা। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেই এটার আচ্ছা। ক্ষমতা দেয়া আছে। হুম হুম। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিয়ে মামলা করা যাবে। ক্লিয়ার কিনা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম যে মানে যার বিরুদ্ধে মামলা সে মামলা করতে পারবে কিনা আবার না, হাইকোর্টে না, বা কোর্টে। তার তার তো হচ্ছে আপিল। এখন আমরা যেটা বলব, সে আচ্ছা তো আচ্ছা। আপিল করবে। আপনি আপিল যিনি করতে পারবে। দণ্ডিত হলেন উনি তো আপিল হুম করতে পারবেন। এই হুম হুম আপিলের বিষয়টা এখানে আছে। হুম। আপিল ও রিভিশন এই শুধু যে দণ্ড তা না। দণ্ডের আপিলটা হবে আপনার এখানে বলা আছে দেখেন। দণ্ডের আপিল ক্লিয়ারলি এখানে বলা আছে। আমরা আপিল রিভিশন পড়বো এখন আপনার অ্যাসেসমেন্ট এর। আর আচ্ছা। দণ্ডের আপিলটা এখানে বলা আছে দেখেন, উক্ত অপরাধ সংক্রান্ত আপিল, রিভিউ, রিভিশন ইত্যাদি ফৌজদারি কার্যবিধির অধীনে নিষ্পত্তি করিতে হইবে। মানে ফৌজদারি কার্যবিধিতে যেভাবে আপিল, রিভিউ, রিভিশনের বিধান আছে, ঠিক একইভাবে এই মামলায় আপনি আপিল, রিভিউ, রিভিশনের জন্য যেতে পারবেন। এখানে আর হুম হুম। অনুমোদনের কিছু নাই আপিলের ক্ষেত্রে। ফৌজদারি আইনে যা বলা আছে ওই আইনেই আপিল হবে। মানে এই অপরাধগুলার বিচারটা এই আইনেই হবে। ফৌজদারি আইনে কার্যবিধির অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই বিচার করবেন এবং পরবর্তীতে এটার আপিল, রিভিউ, রিভিশন সব ফৌজদারি কার্যবিধিতেই চলবে। আচ্ছা, না এখন পরিষ্কার। আর কোনো কোয়েশন আছে কিনা কারো এখানে? না হলে আমরা সপ্তদশ অধ্যায়ে যাচ্ছি, আপিল ও রিভিশন। আপিল ও রিভিশন আমরা এর আগে দেখেছিলাম। আহ যখন আমরা বকেয়া কর আদায়ের বিষয়ের আগে নিরীক্ষা অনুসন্ধান দেখেছি। এর আগে আমরা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের ক্ষমতাগুলা দেখেছি, কিংবা একাদশ অধ্যায়ে আমরা কর নির্ধারণ দেখেছি। কর নির্ধারণ পরবর্তী ক্ষমতাগুলা দেখেছি, নিরীক্ষা অনুসন্ধান করেও আবার কর নির্ধারণ করার বিষয়গুলা দেখেছি, এবং বকেয়া কর আদায়ের ক্ষেত্রে যে ক্ষমতাগুলা কিংবা পদ্ধতিগুলা আমরা দেখেছি। এখন করদাতার কি করার আছে আহ আহ, কোনো কর নির্ধারণে সংক্ষুব্ধ হলে কিংবা অন্য কোনো জরিমানা কিংবা অন্য কোনো আদেশে সংক্ষুব্ধ হলে, এখানে আপিল ও রিভিশনের বিষয়টুকু বলা আছে সপ্তদশ অধ্যায়ে। কমিশনারের নিকট আপিল, ধারা 121। ধারা 122 আপিলার ট্রাইব্যুনালে আপিল। ধারা 123 কার্যধারায় সাক্ষ্য প্রদানের দায়। ধারা 124 হাইকোর্ট বিভাগে আপিল। আর ধারা 125 হচ্ছে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি বা বিকল্প বিরোধ নিষ্পত্তি যেটাকে আমরা বলি। তো প্রথম ধারা হচ্ছে এই আপিল ও রিভিশনে হচ্ছে ধারা 121 কমিশনার আপিলের নিকট আপিল। এখানে ধারা 121-এ উপধারা 1-এ বলা আছে, এই আইন বা তদধীন প্রণীত বিধান বিধিমালার অধীন অতিরিক্ত কমিশনার বা নিম্ন পদধারী মূসক কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা প্রদত্ত কোনো আদেশ দ্বারা কোনো করদাতা বা মূসক কর্মকর্তা সংক্ষুব্ধ হইলে তিনি নির্ধারিত পদ্ধতিতে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ধারা 95-এর অধীনে প্রদত্ত কোনো আটক বা বিক্রয় আদেশ
যেটা আমরা দেখেছিলাম আগে আটক করার ক্ষমতা আছে কিংবা বিক্রয় করার ক্ষমতা, অথবা পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমস আইনের ধারা ৮২ বা ৯৮ এর অধীন কোনো আদেশ ব্যতীত, এগুলা আদেশ ব্যতীত মানে ৯৫ এবং কাস্টমস আইনের ধারা ৮২, ৯৮ ব্যতীত উক্ত সিদ্ধান্ত বা আদেশ জারির ৯০ দিনের মধ্যে কমিশনার আপিলের নিকট আপিল দায়ের করতে পারবেন। তাহলে ৯০ দিন হচ্ছে আপনার আপিল দায়েরের সময়। যে সিদ্ধান্তটা আহ অতিরিক্ত কমিশনার বা তৎনিম্ন পদধারী মূসক কর্মকর্তা করলেন তার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। ৯০ দিনের মধ্যে আপিল করতে হবে। মূসক কর্মকর্তা ব্যতীত কোন সংক্ষুব্ধ ব্যক্তি উক্ত উপধারা ১ এর অধীন আপিল দায়ের করিবার ক্ষেত্রে তাহাকে উক্ত আপিল দায়েরকালে তর্কিত আদেশে, যে আদেশ নিয়েই আপনার ডিবেট, ওই আদেশে উল্লিখিত দাবিকৃত করের জরিমানা ব্যতীত, মানে দাবিকৃত যে করটুকু আছে ওই করের ২০% পরিমাণ অর্থ পরিশোধ করিতে হইবে। তার মানে কমিশনার আপিলে যেতে হলে আপনাকে প্রথমে ২০% অর্থ পরিশোধ করতে হবে আর ৯০ দিনের মধ্যে আপিল করতে হবে। তবে শর্ত থাকে যে যদি কমিশনার আপিল এই মর্মে সন্তুষ্ট হন যে আপিলকারী যুক্তিসঙ্গত কারণে উপরিউক্ত ৯০ দিন মেয়াদের মধ্যে আপিল দায়ের করিতে সক্ষম হন নাই, তাহা হইলে তিনি আপিলকারীকে উক্ত মেয়াদ পরবর্তী ৬০ দিনের মধ্যে আপিল দায়ের করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারবেন। মানে আরো অতিরিক্ত ৬০ দিন এক্সটেনশন আছে, যদি এটা যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে আপিলকারীর থেকে, তাহলে কমিশনার এই সুযোগটুকু দিতে পারবেন। উপধারা ৩, কমিশনার আপিল নির্ধারিত পদ্ধতিতে পক্ষগণকে যথাযথ শুনানির সুযোগ প্রদান করিয়া সর্বোচ্চ ১ বছরের মধ্যে আপিল কার্যক্রম নিষ্পত্তি করিবেন। তাহলে এখানে আপিল কার্যক্রমটা নিষ্পত্তি করবেন কমিশনার আপিল, উনি সর্বোচ্চ ১ বছরের মধ্যে নিষ্পত্তি করবেন। উভয় পক্ষকে হিয়ারিং এর সুযোগ দিতে হবে। উপধারা ৪, কমিশনার আপিল তর্কিত আদেশ বা সিদ্ধান্ত বহাল রাখিতে বা পরিবর্তন করিতে বা বাতিল করিতে অথবা তিনি যেইরূপ সঙ্গত মনে করিবেন সেইরূপ আদেশ প্রদান করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে প্রাথমিক পর্যায়ে তিনি কার্যধারাটি পুনর্বিবেচনার জন্য রিমান্ডে প্রেরণ করিতে পারিবেন না। তাহলে এই বহাল রাখতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, বাতিল করতে পারবেন, কিংবা উনি যেরকম মনে করেন সেরকম আদেশ প্রদান করতে পারবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে উনি আবার রিমান্ডে প্রেরণ করতে পারবেন না, এটা পুনর্বিবেচনার জন্য। রিমান্ডে প্রেরণ মানে যিনি অর্ডারটা করেছেন, প্রাইমারি অর্ডার যিনি করেছেন, যে অর্ডারের উপরে সংক্ষুব্ধ হয়ে আপিল করা হয়েছে, ওই অর্ডার যিনি করেছেন তার নিকট আবার প্রেরণ করা, যে আবার এটা পুনর্বিবেচনা করে করার জন্য। আপিল নিষ্পত্তি করিবার প্রয়োজনে কমিশনার আপিল নির্ধারিত পদ্ধতি ও সময়ে তর্কিত বিষয়ে অধিকতর নিরীক্ষা, তদন্ত অনুষ্ঠান, তথ্য সংগ্রহ বা কার্যধারার যথাযথ যাচাই করিতে পারিবেন। তার মানে কমিশনার আপিলের আরেকটা ক্ষমতা দেয়া হলো, উনি চাইলে আবার নিরীক্ষা করতে পারবেন, এডিশনাল অডিট কিংবা কোনো তদন্ত করতে পারবেন, কিংবা তথ্য সংগ্রহ কিংবা এই কার্যধারার যথার্থতা যাচাই করতে পারবেন যে কিভাবে এই অর্ডারটা করা হয়েছে, এই যাচাই করতে পারবেন। উপধারা ৬ বলা আছে, এই আইন বা তদধীন প্রণীত বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন, যদি কমিশনার আপিল নির্ধারিত সময়সীমার মধ্যে আপিল নিষ্পত্তি করিতে ব্যর্থ হন, তাহা হইলে আপিলটি কমিশনার আপিল কর্তৃক মঞ্জুর করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। মনে করেন আপনি যথাযথ সময়ের মধ্যে ২০% যে অর্থ পরিশোধ করার কথা তা পরিশোধ করে আপিল দায়ের করেছেন এবং এটা ১ বছর অতিক্রান্ত হয়ে গেছে,
এখানে আর কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেননি কমিশনার আপিল, কিংবা উনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। সেক্ষেত্রে আপনি যে যে বিষয়ে আপিল দায়ের করেছেন ওই সকল বিষয় গৃহীত বলে গণ্য হবে। এই হচ্ছে ধারা 121 কমিশনার আপিলের নিকট আপিল। কোনো কোয়েশন আছে কিনা এখানে? কমিশনার আপিল যদি শেষ সপ্তাহে, ধরেন 1 বছর শেষ হবে, তার 1 সপ্তাহ বাকি আছে, সে সময় যদি টাইম এক্সটেনশন দেয় মামলা, সেক্ষেত্রে কি এটা এই আইন বলবৎ থাকবে কিনা? না, 1 বছরের মধ্যে শেষ করতে হবে ওনাকে, এটা সুস্পষ্টভাবে বলা আছে। 30 30 জুন যদি এটা, আচ্ছা, মানে একদম 1 1 বছর বছর, মানে 1 বছর মানে 1 365 দিন। বছর, মানে 365 দিন ওই হিসাবে আসবে। হুম। এটা ওই কোন ক্যালেন্ডার ইয়ার কিংবা ইয়ার বার করা নাই, আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারের বার করা নাই। এই হচ্ছে কমিশনার আপিলের নিকট আপিল। আমরা পরবর্তী আপিলের স্টেজটা দেখি, আপিলের ট্রাইব্যুনালে আপিল। তাহলে আমরা কমিশনার বা কমিশনার আপিল বা মহাপরিচালক বা সমমর্যাদার কোন মূসক কর্মকর্তা কর্তৃক এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন প্রদত্ত কোনো আদেশ বা সিদ্ধান্ত দ্বারা কোনো ব্যক্তি বা মূসক কর্মকর্তা সংক্ষুব্ধ হইলে তিনি নির্ধারিত পদ্ধতিতে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ধারা 95 অধীন প্রদত্ত কোনো আটক বা বিক্রয় আদেশ অথবা পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমস আইনের ধারা 82 বা 98 এর অধীন কোনো আদেশ ব্যতীত, এগুলা এক্সক্লুড করা হয়েছে, তর্কিত সিদ্ধান্ত বা আদেশ জারির 90 দিনের মধ্যে আপিলের ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন। মানে একইভাবে আর কি, আগে যেটা বলা আছে কমিশনার আপিলের কাছে, এখন কমিশনার আপিলের সিদ্ধান্তে যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে, কিংবা যদি কমিশনারের অর্ডারে সংক্ষুব্ধ হন, আগে কিন্তু আমরা কমিশনার আপিলের নিকট আপিল করতে পারবো অতিরিক্ত কমিশনার বা তৎনিম্ন মূসক কর্মকর্তার সিদ্ধান্ত। যদি সিদ্ধান্তটা কমিশনার দিয়ে থাকেন তাহলে আবার কমিশনার আপিলের নিকট আপিল করা যাবে না, করতে হবে ট্রাইব্যুনালে। আর কমিশনার আপিলের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলেও যেতে হবে ট্রাইব্যুনালে। যাওয়ার টাইম ফ্রেম হচ্ছে 90 দিন, একইভাবে আগেও এখানেও 90 দিন আছে, আহ ইয়েতেও 90 দিন। তবে শর্ত থাকে যে প্রেসিডেন্ট অ্যাপেলেট ট্রাইব্যুনাল যদি এই মর্মে সন্তুষ্ট হন যে আপিলকারী যুক্তিসঙ্গত কারণে 90 দিনের মধ্যে আপিল দায়ের করিতে সক্ষম হন নাই, তাহা হইলে তিনি আপিলকারীকে উক্ত মেয়াদের পরবর্তী 60 দিনের মধ্যে আপিল দায়ের করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবেন। তাহলে যদি কমিশনার আপিল যদি আপিলের ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট যদি সন্তুষ্ট হন যে যুক্তিসঙ্গত কারণে 90 দিনের মধ্যে করতে পারেন নাই, তাহলে 60 দিনের মধ্যে আরো 60 দিন সময় দিতে পারবেন, ওই মেয়াদ পরবর্তী 90 দিন পরবর্তী, যেটা একইভাবে ওই আগের স্টেজের আপিলের মতোই আছে এখানে। মূসক কর্মকর্তা ব্যতীত কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন আপিল দায়ের করিবার ক্ষেত্রে তাহাকে উক্ত আপিল দায়েরকারী তর্কিত আদেশে উল্লেখিত দাবিকৃত করের জরিমানা ব্যতীত 20% অর্থ পরিশোধ করতে হবে। তাহলে 20% পেমেন্ট করতে হবে, আগেও আমরা দেখেছি 20% পেমেন্ট করতে হবে, এখানেও ঠিক একইভাবে আপনাকে 20% পেমেন্ট করে আপিলে যেতে হবে। তবে উপধারা 1 অনুযায়ী কমিশনার আপিল কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করা হইলে সংক্ষুব্ধ ব্যক্তিকে তাহার উপর দাবিকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের কোনো অংশ জমা করিতে হইবে না। কমিশনার আপিলের এগেইনস্টে যদি আপনি আপিল করেন, কমিশনার আপিলের আদেশের ক্ষেত্রে তাহলে আর আপনাকে এই 20% দিতে হবে না, কারণ এটা তো আগেই দিয়ে এসেছেন 20%। কমিশনার আপিলের কাছে আপনি যখন আপিল করেন তখন তো 20% দেয়া হয়। ভাই এটা কি টোটাল ভ্যালুর উপর, যে ভ্যালুর উপর আমার মানে অ্যাপিল করতেছি? টোটাল অর্ডারে যা বলা আছে জরিমানা ব্যতীত, ট্যাক্সের আদেশে ক্ষেত্রে ভাইয়া? তর্কিত আদেশে উল্লেখিত। আর ট্যাক্সের ক্ষেত্রে ভাইয়া? ট্যাক্সের ক্ষেত্রে ডিফারেন্স পার্থক্যের উপরে যেটা দিয়েছেন আপনি, পার্থক্যের উপরে এডিশনাল যেটা এসেছে।
৭৪ ধারায় যেটা দিয়েছেন এটা তো জি ভাই। দিতেই হবে, এটুকু তো দিতেই হবে। এর অতিরিক্ত যে অংশটুকু বাকি আছে মানে এডিশনাল পেয়েবল যেটা, এটার উপরে আপনাকে দিতে হবে, ট্রাইব্যুনালে আচ্ছা যেটা বলে 10% দিতে হবে। আর এখানে 10% এখানে 20% টোটালের 20%, টোটালের 20% তো আগেই দেয়া থাকতে পারে আপনার, বুঝতে মানে পারছি। অর্ডারে যে দাবি করা আছে ওই দাবির 20%। আর ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আপিলে কোনো কিছু দিতে হচ্ছে না, আপনার ট্রাইব্যুনালে গেলে দিতে হচ্ছে। আর ভ্যাটের ক্ষেত্রে আপিলে গেলেই দিতে হচ্ছে, কমিশনার আপিলে গেলেই দিতে হচ্ছে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে উপধারা 3-এ বলা আছে আপিলের ট্রাইব্যুনাল আপিলের পক্ষগণের শুনানি গ্রহণের পর অন্তর্বর্তীকালীন কর আদায়ে স্থগিতাদেশ সহ যেইরূপ সঙ্গত এবং সমীচীন মনে করেন সেই রূপ আদেশ প্রদান করিতে পারিবেন। যে আগে আমরা দেখেছিলাম যে আপিল ট্রাইব্যুনাল যাই হোক না কেন এটার জন্য কর আদায় আটকাতে পারবেন না আপনি, আগে ক্ষমতায় দেখেছিলাম। তো এখানে স্থগিতাদেশটা ট্রাইব্যুনাল থেকে নিতে হবে আপনাকে, ট্রাইব্যুনাল চাইলে একটা স্থগিতাদেশ দিয়ে দিতে পারবে, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সহ যে যেরকম চায় ট্রাইব্যুনাল ওইভাবেই সমাপ্তি করতে পারবে। কর আদেশ স্থগিতকরণ সংক্রান্ত আপিলের ট্রাইব্যুনাল কোন অন্তর্বর্তীকালীন আদেশ উহা প্রদানের তারিখ হইতে 6 মাস অতিবাহিত হইবার পরের দিবসে অকার্যকর হইবে, যদি না কার্যধারাটি চূড়ান্তভাবে নিষ্পন্ন করা হয় বা উহার পূর্বে আপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক অন্তর্বর্তী আদেশ প্রত্যাহার করা হয়। মানে আগে যদি প্রত্যাহার হয়ে যায় কিংবা নিষ্পত্তি হয়ে যায় তাহলে তো তা এমনিতেই চলে যাবে, কিন্তু যদি তা না হয়, মানে মামলাটি যদি চলমান থাকে তাহলে ওই অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ সেটার মেয়াদ হচ্ছে 6 মাস। 6 মাস পরে এটা অটোমেটিক্যালি অকার্যকর হয়ে যাবে। ৫, উপধারা ৫, এই আইন বা তদধীন প্রণীত বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন, যদি আপিলেট ট্রাইব্যুনাল 2 বৎসর সময়সীমার মধ্যে আপিলটি নিষ্পত্তি করিতে ব্যর্থ হন, তাহা হইলে আপিলটি আপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক মঞ্জুর হইয়াছে বলিয়া গণ্য হইবে। তাহলে আমরা আপিলা কমিশনার আপিলের কাছে আপিলে দেখেছি 1 বৎসর, আর এখানে দেখলাম 2 বৎসর, 1 বছর অতিরিক্ত সময় আছে। ৫-এর ক-তে বলা আছে এই আইনের অন্যান্য বিধানের ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব দুর্বিপাক বা যুদ্ধের কারণে জনস্বার্থে সরকার উক্তরূপ আপৎকালীন সময়ের জন্য আপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক আপিল নিষ্পত্তির সময়সীমা আদেশ দ্বারা বৃদ্ধি করিতে পারিবে। ৫-এর খ-তে বলা আছে উপধারা ৫ ক-এ উল্লেখিত সময়সীমা বৃদ্ধির আদেশ ভূতাপেক্ষভাবে কার্যকরতা প্রদান করা যাইবে, মানে পরে আদেশ দিয়ে আগে এটা কার্যকর এটা বলা যাবে। ৬-এ বলা এটা মূলত করোনাকালীন সময়ে যে গ্যাপটা হয়েছিল এটার ফলশ্রুতিতে এই ৫-এর ক এবং খ এসেছে। এটা ২০২০ সালের অর্থ আইনে যোগ হয়েছে, যে প্রবলেম ক্রিয়েট হলো কোভিড এর কারণে। দেখা গেল যে এই 2 বছরের সময়সীমা অনেক ক্ষেত্রে ফেলিওর হয়ে যাচ্ছে, তখন এটা অ্যাড করে ওই আগের ব্যাক ডেটে অর্ডার ব্যাক ডেট থেকে এটা সময়সীমা বৃদ্ধির আদেশটা কার্যকর করার এটা আনা হয়েছে। উপধারা 6-এ বলা আছে আপিলেট ট্রাইব্যুনাল এবং উহার বেঞ্চ সমূহের কর্মপদ্ধতি উক্ত ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত হইবে। ট্রাইব্যুনাল কর্মপদ্ধতিটা নির্ধারণ করে দেবে। উপধারা 7-এ বলা আছে আপিলেট ট্রাইব্যুনালের কার্যক্রম প্যানেল কোড এর ধারা 193 এবং ধারা 228 এর অধীন বিচার বিভাগীয় কার্যধারা হিসাবে গণ্য হইবে এবং উহা দেওয়ানি কার্যবিধির অধীনে একটি দেওয়ানি আদালত হিসাবে গণ্য হইবে। তার মানে আপিলেট ট্রাইব্যুনাল হচ্ছে একটা দেওয়ানি আদালত, যে আদালতটি দেওয়ানি কার্যবিধির অধীন পরিচালিত বলে গণ্য হইবে এবং এখানে কার্যক্রমটা প্যানেল কোডের 193 এবং 228 এর অধীন
বিচার বিভাগীয় কার্যধারা হিসাবেই এটা গণ্য হবে। এই হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিলের বিষয়। কোনো কোয়েশন আছে কিনা এখানে? ভাই এডিআর এ গেলে কোনো ফি দেওয়া লাগে? আমরা এরপরেই আসছি এডিআর এর বিষয়টা। স্যার ট্রাই আমাকে একটু বেরোতে হচ্ছে ক্লাস থেকে, আমার মা অসুস্থ তো, একটু হসপিটালে যাব। ওহো, ওহো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আমরা একটু আমরাও আর একটু কন্টিনিউ করে শেষ করে ফেলবো, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পরবর্তী ধারা হচ্ছে ধারা 123 কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায়। আমরা ধারা 123-এর উপধারা 1 কমিশনার আপিল ও আপিলার ট্রাইব্যুনালে কোনো কার্যধারায় বিচার্য বিষয়ে প্রমাণের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে কমিশনার কর্তৃক প্রদত্ত হলফনামা চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে। তাহলে কমিশনার কর্তৃক প্রদত্ত হলফনামা চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে যদি না করদাতা উক্ত হলফনামার বিষয়টি খণ্ড করিয়া ভিন্নরূপ প্রমাণ পেশ করিতে পারে। তাহলে এই সাক্ষ্য প্রমাণের যে বিষয়টুকু এখানে বলা আছে যে বিচার্য বিষয় প্রমাণের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে কমিশনার কর্তৃক প্রদত্ত হলফনামা চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে। উপধারা 2-এ বলা আছে উক্ত হলফনামার সহিত কমিশনার কর্তৃক ইস্যুকৃত নোটিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য দলিলাদি সংযুক্ত করিতে হইবে। এইটুকুই সাক্ষ্য প্রমাণের দায়। এখন এই হলফনামাটা খণ্ডন করিয়া ভিন্ন রূপে প্রমাণ পেশ করাই হচ্ছে করদাতার দায়। করদাতা যদি এটা ভিন্ন রূপে প্রমাণ করতে পারেন এটা খণ্ডন করে, তাহলে ভিন্ন রূপে আদেশ হবে, আর যদি না করেন তাহলে এটাই চূড়ান্ত সাক্ষ্য প্রমাণ। এই হচ্ছে কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায়। পরবর্তী ধারা 124 হচ্ছে হাইকোর্ট বিভাগে আপিল। ধারা 124 উপধারা 1 বোর্ড বা আপিলার ট্রাইব্যুনালের আদেশে সংক্ষুব্ধ ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তা উক্ত আদেশের আইনগত প্রশ্নে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এখানে আইনগত প্রশ্নে কোয়েশ্চন অফ ল যেটা বলা আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিলের আবেদন দাখিল করিতে পারবেন। উপধারা 2 আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন উক্ত আপিলের বিষয়ে যতদূর সম্ভব দেওয়ানি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে। মানে দেওয়ানি কার্যবিধির বিধানাবলীটাই এখানে ম্যাক্সিমাম প্রযোজ্য হবে আর কি, অন্য আইনে যাই থাকুক না কেন। উপধারা 3-এ বলা আছে উপধারা 1-এর অধীন হাইকোর্ট বিভাগে আপিলের আবেদন দাখিলের ক্ষেত্রে তামাদি আইন 1905-এর 5 ধারা প্রযোজ্য হইবে। তামাদি আইন 1905-এর 5 ধারা প্রযোজ্য হবে এখানে। উপধারা 4-এ বলা আছে মূসক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক উপধারা 1-এর অধীন হাইকোর্ট বিভাগে আপিলের ক্ষেত্রে আবেদন দাখিলের ক্ষেত্রে তাকে তর্কিত আদেশে উল্লেখিত প্রদেয় করে বা প্রদেয় করের জরিমানা ব্যতীত 10% অর্থ পরিশোধ করিতে হইবে। মানে হাইকোর্টে যেতে হলে আরো 10% অর্থ পরিশোধ করে যেতে হবে। ভাইয়া তার মানে আমার কমিশনার অ্যাপিলে 20% দিচ্ছি, আবার এই হাইকোর্টে গেলে আরো 10% আরো 10% দিতে হচ্ছে, তাহলে ইন টোটাল 30%। 30% হাইকোর্ট পর্যন্ত যেতে হলে। এই এখন আমরা এডিআর এর বিষয়টাতে আসছি। বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি যেটা ধারা 125 সে বলা আছে। উপধারা 1 এই আইনের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন কোনো করদাতা নির্ধারিত পদ্ধতি শর্ত বা সময়ে কোনো বিকল্প উপায়ে নিষ্পত্তির জন্য নির্ধারিত প্যানেল হইতে তৎকর্তৃক নির্বাচিত কোনো সহায়তাকারীর নিকট আবেদন করিতে পারিবেন এবং সহায়তাকারী নির্ধারিত পদ্ধতি শর্তে বা সময়ে উক্ত বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা করিতে পারিবেন। তাহলে এখানে এই আইনে অন্য কোনো বিধান যাই থাকুক না কেন কোনো করদাতা নির্ধারিত পদ্ধতি শর্ত বা সময়ে
কোনো বিকল্প উপায়ে নিষ্পত্তির জন্য যে প্যানেলটা আছে এডিআর এর, ওই প্যানেল হইতে যে কোনো নির্বাচিত সহায়তাকারী নিকট আবেদন করতে পারবেন। ওই সহায়তাকারী নির্ধারিত পদ্ধতি, শর্ত বা সময়ে উক্ত বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা করিতে পারিবেন। উপধারা ২, বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির আবেদন প্রক্রিয়াকরণের জন্য সময়ে সময়ে এক বা একাধিক মূল্য সংযোজন কর কমিশনারেট নির্ধারণ করিতে পারিবেন। এটা বোর্ডের ক্ষমতা যে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির আবেদন প্রক্রিয়ার জন্য এক বা একাধিক কর কমিশনারেট নির্ধারণ করিতে পারবেন। উপধারা ৩-এ বলা আছে, কোন বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হইলে উক্ত সমঝোতার বিরুদ্ধে কোন আদালতে আপত্তি উত্থাপন করা যাইবে না। যদি সমঝোতা হয়েই যায় তাহলে আর এটা কোনো আদালতে আপত্তি উত্থাপন করা যাবে না। এবং যে সকল বিরোধ বিকল্প উপায়ে সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি করা সম্ভব হইবে না, সে সকল বিরোধের ক্ষেত্রে এই আইনের বিধান অনুযায়ী পুনরায় কার্যধারা গ্রহণ করিতে হইবে। মানে যে স্টেজে আছে ওই স্টেজ থেকে কন্টিনিউ করবে। ৪-এ বলা আছে, কোন বিরোধ বিকল্প উপায়ে সম্পূর্ণ বা আংশিক ভাবে নিষ্পত্তি করা সম্ভব না হইলে উক্ত পন্থা অবলম্বনের জন্য ব্যয়িত সময়কাল আপিল দায়েরের সময়সীমা গণনায় অন্তর্ভুক্ত হইবে না। মানে এই টাইমটুকু আপনি এডিশনাল পাবেন, এডিআর এর টাইমটা। ব্যাখ্যা, এই ধারায় বিরোধ অর্থ এই আইন বা তদধীন প্রণীত বিধি প্রয়োগ হইতে উদ্ভূত কোন বিরোধ, কিন্তু জালিয়াতি বা ফৌজদারি অপরাধ বা আইনগত প্রশ্ন রহিয়াছে এমন বিরোধ উহার অন্তর্ভুক্ত হইবে না। কোয়েশন অফ ল থাকলে এটা হাইকোর্টেই যেতে হবে আলটিমেটলি, যদি ট্রাইব্যুনাল কোনো ব্যাখ্যা দিতে না পারে। আর জালিয়াতি বা ফৌজদারি যে অপরাধগুলো আগে বলা আছে ওই অপরাধ দণ্ডের ক্ষেত্রে এখানে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি আসবে না। ওইখানে একটা সমঝোতার একটা বিষয় বলা আছে, আমরা দেখেছিলাম যে অপরাধ দণ্ডের ক্ষেত্রে আপুসরফা ধারা ১১৯-এ বলা আছে আপুসরফা। আর এটা হচ্ছে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডিআর এ গেলে এখানে যে টাইমটা যাবে ওই টাইমটা আবার ইয়ে থেকে বাদ যাবে, আপিল দায়েরের টাইম থেকে বাদ যাবে। আমরা আপিল দায়েরের ক্ষেত্রে দেখেছি ৯০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে, আবার ট্রাইব্যুনালে কমিশনার আপিলের ৯০ দিনের মধ্যে দিতে হবে, আবার যদি ট্রাইব্যুনালে যেতে হয় তাহলে ওইটা ৯০ দিনের মধ্যেই দিতে হবে, দায়ের করতে হবে। আর হাইকোর্টে আপিলের ক্ষেত্রে এখানে আমরা সরাসরি কোনো সময়সীমার কথা বলা নেই, কিন্তু তামাদি আইনটা এখানে প্রযোজ্য হইবে দাখিলের ক্ষেত্রে। তাহলে এখানে দেখতে হবে যে তামাদি আইনের ধারা ৫। এই হচ্ছে আপিল ও রিভিশন। কোনো কোয়েশন আছে কিনা সপ্তদশ অধ্যায়ে আপিল ও রিভিশনে? রাতুল ভাই ক্লিয়ার কিনা এই এটা? জি বস, ক্লিয়ার। এখন এই যে আপনার মানে কমিশনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি অর্ডারটা কোড নির্ধারণী আদেশটা কমিশনার দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু আর কমিশনার আপিলের কাছে আপিল করা যাবে না। কমিশনার আপিলের নিকট আপিল করতে হবে আপনার, এখানে বলা আছে যে অতিরিক্ত কমিশনার বা তৎনিম্ন পদধারী কারো। তাহলে কমিশনার আপিল যদি আদেশ দিয়ে থাকেন সরাসরি আপনাকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে। মানে কমিশনারকে বাইপাস করতে পারবো না, তাই তো ভাইয়া? হ্যাঁ, না, এক কমিশনারের আদেশ আরেক কমিশনার আপিলে মামলা করতে পারবেন না, এটাই আর কি। ইনকাম ট্যাক্সেও যেমন আমাদের যদি কোম্পানির ইয়েটা হয় তাহলে দেখা যায় যে কমিশনারের নিকট যেতে হয়। আপিলের জয়েন্ট কমিশনার, যুগ্ম কমিশনার আপিল যেটা উনি এটা নির্ধারণ করতে পারেন না। আর এখানে এক কমিশনারের নিম্নে যারা আছেন অতিরিক্ত কমিশনার বা তৎনিম্ন তাদের অর্ডারটাই কমিশনার আপিলের কাছে যাবেন। আর ট্রাইব্যুনালে যাবেন হচ্ছে কমিশনার আপিল, কমিশনার
বা কমিশনার আপিল, মানে এই যে আপিলে গিয়েছেন কমিশনার আপিলের নিকট, ওইখানে সংক্ষুব্ধ হয়েছেন ওনার আদেশে, ট্রাইব্যুনালে গেলেন, কিংবা কমিশনার প্রাইমারি আদেশ যেটা দিয়েছেন কোন নির্ধারণ আদেশ, এটাতে সংক্ষুব্ধ হয়েছেন, এটার জন্য কমিশনার আপিলের কাছে যেতে পারবে না, সরাসরি আপিলের ট্রাইব্যুনালে আসতে হবে। আর ট্রাইব্যুনালের আদেশের ফলে যদি কোনো কোয়েশ্চন অফ ল থাকে তাহলে হাইকোর্টে ইয়ে করতে পারবেন, আপিল বিভাগে, হাইকোর্টে আপিল করতে পারবেন, হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে আবার 10% এডিশনাল দিতে হবে। আর যে কোনো সময় বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করতে পারেন, এবং বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে এটা নিয়ে আর কোনো আদালতে যাওয়া যাবে না। আর যদি নিষ্পত্তি না হয় তাহলে যেটুকু সময় এখানে ব্যয়িত হয়েছে তা আপিল কিংবা ট্রাইব্যুনাল দায়েরে এটা অন্তর্ভুক্ত হবে না, ওই সময়টুকু বাদ যাবে। মানে এখানে যে 90 দিন করে সময় আছে আপিল এবং ট্রাইব্যুনালে, এই 90 দিন মনে করেন আপনার এখানে যদি 2 মাস 60 দিন কেটে যায় এডিআরে, তাহলে এই 60 দিন বাদ দিয়ে পরে 90 দিন হিসাব হবে। আর কোনো কোয়েশ্চন আছে কিনা এই অধ্যায়গুলো সম্পর্কে? আমরা পড়েছি আজকে পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ অধ্যায়। খালিদ হাসান ভাই, কোনো কোয়েশ্চন আছে কিনা? না স্যার। মোটামুটি ক্লিয়ার হয়েছে তো এই বিষয়গুলা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একেবারে আইনের শুরু থেকে এ পর্যন্ত আলোচনা আমরা কন্টিনিউ করে এসেছি, এবং এখন আমরা আইনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অষ্টাদশ অধ্যায় হচ্ছে বিবিধ বিষয়ে আলোচনা, এই আলোচনাটুকু আমরা করব ইনশাআল্লাহ, এবং সেই সাথে আমরা এরপরে আহ বিধি সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা তো এটা তো আইন সম্পর্কে আলোচনা করলাম, এবং বিধির আলোচনায় মূল যে বিষয়টুকু আসে সেটা হচ্ছে রিটার্ন সাবমিশন, এবং আমরা উৎসে ভ্যাট কর্তন বা উৎসে মূসক কর্তনের যে বিষয়ে যে বিধি আছে ওই বিধি নিয়ে আমরা আলোচনা করব, এবং এর মাধ্যমেই আমরা আমাদের কোর্স শেষ করব ইনশাআল্লাহ। আলী ভাই, জি, বাস এই যে কমিশনারে কিংবা ট্রাইব্যুনালে যদি না যায়, আমি সরাসরি এডিআর যেতে চাই, সেটা কি সম্ভব? অবশ্য সম্ভব, সম্ভব, এবং সরাসরি তো এডিআরে যাবেন আপনি। কারণ হলো যে, তার মানে হলো যে এখানে আমার টাইম এডিআরে গেলে তো আপনি সুযোগ পাবেন, টাইম পাবেন, আরো টাইম পাবো, প্লাস আমার টাকাও, ইনিশিয়াল টাকাটাও লাগতেছে না। কিছুই লাগছে না আপনার এডিআরে। এডিআর তো হচ্ছে সবচেয়ে মানে ভালো বিষয়, কারণ এডিআরে গেলে এখানে দেখেন অনেকগুলা বিষয় আছে। এই বিষয়টা আমাদের মানে প্র্যাকটিশনাররা এত হয়তো সবসময় পরামর্শ দেওয়ার ইয়ে হয় না। যে কোনো অর্ডার প্রথমেই এডিআরে যাওয়া উচিত। গেলে হয় কি, আপনার ওই যে 90 দিনের টাইম ফ্রেম থেকে আপনি বের হয়ে আসলেন, এডিআর যখনই ফাইল করলেন তখনই আপনার মানে একটা একটা সময় আপনি পেয়ে গেলেন একেবারেই গ্রে জোন। এই সময় আপনার সময় নষ্ট হচ্ছে না, কিন্তু এই সময় এডিআর শেষ থেকে আপনার এক এক কাউন্ট হবে, মানে ওই 90 দিন কাউন্ট হবে। মনে করেন অর্ডার হওয়ার আপনি 20 দিন পরে এডিআর করলেন, এডিআরে এখন যতদিন লাগলো লাগুক, তারপর থেকে আপনার 21 নম্বর দিন থেকে কাউন্ট হবে। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় সময় পাচ্ছেন প্রথমত। দ্বিতীয়ত আপনাকে 20% দিতে হচ্ছে না, 20% এর তো কোনো বিষয় এডিআরে বলা নেই। তৃতীয়ত এখানে আপনি একজন সহায়তাকারী পাবেন, যদিও সহায়তাকারী পাওয়ার জন্য এডিআরে ফি দিতে হবে আপনাকে, কিন্তু আপনি একজন সহায়তাকারী পাবেন যিনি এটা নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং এটা নিষ্পত্তির চেষ্টা করবেন। তো এখানে এই ফিটা তো নিশ্চয়ই 20% কম হবে, তাই না? অনেক কম হবে, অনেক কম হবে। নমিনাল একটা ফি দিতে হয়। আমরা ওই এডিআর এর ইয়েটা আমরা সময় থাকলে পুরো বিষয়টা দেখবো, যদি কোর্সে আমরা আরেকটু ইয়ে করতে পারি। এবং এটা একটা মানে ভালো বিষয় আইনে এডিআর এর বিষয়টা, এবং এডিআর এর মাধ্যমে অনেক বিষয় জটিলতা, কারণ আইনি ভাবে অনেক কিছু সমাধান করা সম্ভব হয় না অনেক সময়। অনেক অর্ডার দেওয়ার ক্ষেত্রে, অনেক কিছু করার ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা থেকে যায়, কিংবা কিছু এমন কিছু ফল্ট থেকে যায় যেটা আসলে বাস্তবতা এবং আইনের সাথে মার্জ করা যায় না, যেটা
কমিশনার আপিল কিংবা ট্রাইব্যুনাল যে ক্ষেত্রে করতে সমর্থ নাও হতে পারে, কিন্তু এখানে এডিআরে এসে যদি এটা বিকল্প উপায়ে নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু এটা খুব সহজেই শেষ হয়ে যায়। ক্লিয়ার কিনা Thank you. দাদু ভাই? ঠিক আছে, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমরা আগামী ক্লাসে সর্বশেষ যে অধ্যায়টি আছে এখানে অষ্টাদশ অধ্যায়, এই অষ্টাদশ অধ্যায়ে বিবিধ আলোচনার মাধ্যমে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012 এর আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।